ভারতের গ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ, নেই ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা। অতি সংক্রমণের ধরনটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলায় আপত্তি মোদী সরকারের। আবারও ধকল কাটিয়ে আবারও চাঙ্গা হতে শুরু করেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের পর্যটন খাত। টুরিস্ট আকর্ষণে বিশাল অঙ্কের বিনিয়োগ সহ নানা উদ্যোগ। এবং প্রতারণা করে প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার নেয়ার জেরে জাদুঘর পরিচালকের পদ ছাড়লেন বিবিসির তৎকালীন মহাপরিচালক। কোনো ক্ষতির উদ্দেশ্য ছিল না দাবি বশিরের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে যুক্তরাজ্যে বিক্ষোভ হয়েছে। প্রবাসী বাংলাদেশি সহ এতে অংশ নেন বহু মানুষ। যুক্তরাজ্য থেকে আরও জানিয়েছেন সহকর্মী শোয়েব কবির। গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার লন্ডন সময় দুপুর 1টায় ভিক্টোরিয়া এম্বার্কমেন্ট এলাকা থেকে বিক্ষোভ র্যালি শুরু হয়ে হাইড পার্কে গিয়ে সবাই সমবেত হন। এ সময় সেখানে অস্থায়ী মঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ইসরায়েল বিরোধী বক্তব্য রাখেন লেবার দলীয় বেশ কয়েকজন এমপি, যুদ্ধবিরোধী সংগঠক ও ট্রেড ইউনিয়নের নেতারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা 11 দিনের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে এদিন স্থানীয়দের পাশাপাশি অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, ছিলেন বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের কর্মীরাও। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা। এছাড়াও বিক্ষোভে অংশ নেওয়া অভিবাসীদের নিজ নিজ দেশের পতাকা নিয়েও সংহতি জানাতে দেখা যায়। লাখো মানুষের বিক্ষোভ সমাবেশে সবার একটাই দাবি ছিল, সাময়িক যুদ্ধবিরতি নয়, প্রয়োজন পুরোপুরি ইসরায়েলি আগ্রাসন বন্ধের, আর তাতেই মিলবে ফিলিস্তিনিদের শান্তি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার বিরুদ্ধে ফ্রান্সেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশিদের অংশগ্রহণও ছিল। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিশ্বের নানা দেশে এখনও ইসরায়েল ফিলিস্তিনি যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। নানা ধর্ম, বর্ণ ও বৈষম্যের মানুষ ঐতিহাসিক রিপাবলিক চত্বরে দাঁড়িয়ে ইসরায়েল বয়কট সহ নানা স্লোগান দেন। এ সময় তারা ইসরায়েল গেল কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তার বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসাবে ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ প্রদর্শন হয়েছে। এতে অংশগ্রহণ করেন নানা শ্রেণী পেশার, ধর্ম আর বর্ণের মানুষ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে আগ্রাসন চালিয়েছিল তা অন্যায় আর অবিচার। এজন্য বিশ্বের শক্তিশালী দেশগুলোকে ফিলিস্তিনের পাশে থাকার জন্য তারা আহ্বান জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ইসরায়েলের আগ্রাসন থেকে নারী, বয়স্ক এমনকি শিশুরাও রক্ষা পায়নি, যা ছিল ন্যাক্কারজনক। আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই, এজন্যই আজ এখানে জড়ো হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না। যে কোনো মূল্যে শান্তি স্থাপন করতেই হবে। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষজন বলছেন, ফিলিস্তিনিদের যে অধিকার তা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিকামী ফিলিস্তিনিদের আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল তাও বন্ধের আহ্বান জানান তারা। প্রতিবাদে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসরায়েলের যে আগ্রাসন তা থেকে বয়স্ক থেকে শুরু করে শিশুরাও রক্ষা পাচ্ছে না ইসরায়েলের এই আগ্রাসন থেকে। ইসরায়েল বয়কট আর ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড নিয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাদের একটাই দাবি, ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছিল তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। মামুনুল বাবু, সময় সংবাদ, প্যারিস। ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে জার্মানিতেও। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাময়িক অস্ত্রবিরতি নয়, নির্বিচারে ফিলিস্তিনিদের সাধারণ নাগরিকদের হত্যা নির্যাতন বন্ধ না করলে জার্মানির রাজপথ ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করেছেন বিক্ষোভকারীরা। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে।
গাজায় সাময়িক অস্ত্রবিরতির মধ্যেই আবারও জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের পোস্টামার প্লাজে জমায়েত হয় কয়েক হাজার মানুষ। এ সময় তারা বলেন, দুদেশের মধ্যে চলমান অস্ত্রবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং অসহায় ফিলিস্তিনিদের হত্যা, বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানো সহ পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধ সহ গাজায় পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আন্দোলনে অংশ নেয়া সাধারণ নাগরিকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ও তাদের আরব মিত্র রাষ্ট্রগুলো ছাড়াও পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের প্রত্যক্ষ মদদেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বারবার বর্বরোচিত হামলা চালিয়ে অন্যায়ভাবে ছাড় পেয়ে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ আমরা আবারও মিলিত হয়েছি। যদিও এখন দুদেশের সরকার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, তবুও গতকাল আল আকসা মসজিদে নামাজরত মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনী নির্বিচারে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এরপরও কি তাদেরকে বিশ্বাস করা যায়? যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনে আমার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাদের মনে ভয়, এই বুঝি ইসরায়েলি বাহিনী আবারও হামলা করলো। তাদের বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শান্তি প্রতিষ্ঠার প্রথম শর্ত হিসেবে যে কোনো মূল্যে চলমান অস্ত্রবিরতি রক্ষার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সহ ইউরোপের অন্যান্য দেশের নেতারা। দখলদার ও আগ্রাসী ইসরায়েলের আক্রমণাত্মক নীতির কারণে এই মুহূর্তে চলমান অস্ত্রবিরতি যে কোনো সময় রূপ নিতে পারে ভয়াবহ সংঘাতে। তাই দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিশ্ব নেতাদের ফিলিস্তিনের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সমাবেশে অংশ নেওয়া সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্টটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ না করতে বিশ্বের সামাজিক মাধ্যমগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ভ্যারিয়েন্টটিকে B.1.617 নাম দেয়ায় এটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করা সঠিক নয় বলেও উল্লেখ করা হয়। এদিকে শহরের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের গ্রামগুলোতেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। আশপাশে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই বাড়ির উঠানেই কোনো রকমে চলছে চিকিৎসা। এমন চিত্র এখন ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের। ভারত জুড়ে করোনার লাগামহীন ছবলের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশটির দুর্গম অঞ্চলে। ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে গ্রামীণ জনপদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়লেও অধিকাংশ গ্রামেই নেই কোনো হাসপাতাল, এমনকি নেই কোনো চিকিৎসকও। এতে অনেকটা বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসক কিংবা তাদের সহযোগীর কাছেই শরণাপন্ন অসহায় মানুষ। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা, দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এখানে কোনো হাসপাতাল নেই। ছোট একটি ক্লিনিক ছিল, সেটিও অনেক দিন ধরে বন্ধ। কোনো ধরনের কোনো চিকিৎসা সুবিধা এই গ্রামটিতে নেই। আমরা এখানে সরকারের পক্ষ থেকে কোনো চিকিৎসা সেবা পাই না। কিছুদিন আগে কয়েকজন স্বাস্থ্যকর্মী এসেছিল, এরপর আর কেউ আসেনি। বিন্দুমাত্র চিকিৎসা সেবা আমরা পাচ্ছি না। ভিন্ন চিত্র মহারাষ্ট্রে। করোনা সংক্রমণ প্রবণ এই রাজ্যটির ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে মুম্বাইয়ের বেশ কয়েকটি মন্দিরকে টিকা কেন্দ্রে রূপান্তর করেছে স্থানীয় প্রশাসন, যেখানে নিবন্ধন ছাড়াই যে কেউ এসে নিতে পারছেন করোনার টিকা। অন্যদিকে দিল্লিতে করোনার টিকার তীব্র সংকট দেখা দেয় সেখানে 18 থেকে 44 বছর বয়সীদের চলমান টিকাদান কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্টটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ না করতে বিশ্বের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। শনিবার ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় ভ্যারিয়েন্টটিকে B.1.617 নাম দেয়ায় এটিকে কোনো অবস্থাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ করা যাবে না। জনসমক্ষে প্রকাশ করা না হলেও সংবাদ মাধ্যমে পাঠানো ওই নির্দেশিকায় আরও বলা হয়, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনও ভ্যারিয়েন্টটির নাম ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ রয়েছে অবিলম্বে তা সরিয়ে ফেলতে হবে। অনয় কর্মকার, সময় সংবাদ। পর্তুগালে লকডাউন উঠে যাওয়ার কয়েক সপ্তাহে ফের উঠানামা করছে করোনা সংক্রমণের হার। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি দেশটির স্বাস্থ্য বিভাগের।
এছাড়া এখন পর্যন্ত বেকার ভাতার আওতায় রয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লকডাউন উঠে যাওয়ার তৃতীয় সপ্তাহ অতিক্রম করছে পর্তুগাল। মের প্রথম সপ্তাহের দিকে করোনা সংক্রমণ অনেকটা নিম্নমুখী থাকলেও মের শেষ সপ্তাহ এসে অনেকটা উঠানামা করছে সংক্রমণের চিত্র। তবে বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর। তবে যথেষ্ট সতর্ক অবস্থানে পর্তুগাল। এছাড়া 29 মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে কেন্দ্র করেও বেশ প্রস্তুতি নিতে হচ্ছে পর্তুগিজ সরকারকে। বিশ্বকাপের পরে ফুটবলের এমন বড় আসরের ফাইনালকে ঘিরে যেন সংক্রমণ না বাড়ে সেজন্য সতর্ক অবস্থানে পর্তুগিজ প্রশাসন। এরই মধ্যে পর্যটকদের জন্য খুলে গেছে পর্তুগালের দরজা। ইউরোপ এবং ইউরোপের বাইরে বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসছেন পর্যটকরা। তবে পর্যটকদের বহন করতে হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এছাড়া আসছে গ্রীষ্মে পর্যটনকে চাঙা করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন। তথাকথিত ফ্রি পাসের মাধ্যমে পর্যটনকে আরও সহজ করার কথা ভাবছে ইউরোপিয়ান কমিশন। অন্যদিকে এখনও বাড়ছে বেকারত্বের সংখ্যা। এছাড়া এপ্রিল পর্যন্ত বেকার ভাতায় আওতায় রয়েছেন 2,70,000-এর মতো মানুষ। তবে অধিকাংশ প্রতিষ্ঠান খুলে যাওয়ায় এই সংখ্যা ধীরে ধীরে কমবে বলে আশা করছে পর্তুগালের সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত আয়ারল্যান্ডের। অপ্রয়োজনে গাছ কাটলে 5 থেকে 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আবারও আলোচনায় দুবাইয়ের প্রিন্সেস শেখ লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুম। গেল কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই রাজকুমারীকে নিয়ে এমন আলোচনার পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার একটি ছবি। নিজের ইনস্টাগ্রামের অন্তত 2টি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবিতে 2 তরুণীর সঙ্গে দেখা যায় তাকে। এরপরই নিখোঁজ এই রাজকুমারীকে নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। ছবিটির সত্যতা যাচাই করা না গেলেও প্রিন্সেস লতিফার পরিচিতরা জানান তারা প্রিন্সেস এবং তার সঙ্গে থাকা বাকিদের চিনতে পেরেছেন। তবে দুবাইয়ের রাজপরিবারের পক্ষ থেকে ছবিটির বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। গেল ফেব্রুয়ারিতে বিবিসিকে পাঠানো এক ভিডিও বার্তায় বাবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বিরুদ্ধে নিজেকে জিম্মি করে রাখার অভিযোগ আনেন প্রিন্সেস লতিফা। এর আগে 2018 সালের ফেব্রুয়ারি মাসে রাজপরিবার ছেড়ে পালাতে গিয়ে ভারত মহাসাগরে ধরা পড়েন প্রিন্সেস লতিফা। এরপর থেকেই মূলত তার জীবিত থাকা নিয়ে সংশয় দেখা দেয় নানা মহলে। আন্তর্জাতিক সময়। করোনার ধকল কাটিয়ে আবারও পর্যটন খাতকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে এই বছর 55 লাখ বিদেশি পর্যটকের আগমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বের অন্যতম পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে পিছিয়ে নেই সৌদি আরবও। দেশটিতে শিগগিরই বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। অন্যদিকে পর্যটন খাতকে চাঙ্গা করতে এরই মধ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ সহ নানা কার্যক্রম হাতে নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ভ্রমণ পিয়াসুদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা সংযুক্ত আরব আমিরাতের এ শহরটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহর। প্রতি বছর গড়ে 1.5 থেকে 2 কোটি পর্যটক আসেন অভিজাত এই শহরটিতে। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে গেল 2 বছর ধরে এক প্রকার ভেঙে পড়েছে দুবাইয়ের পর্যটন খাত। যদিও করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আবারও আসতে শুরু করেছেন পর্যটকরা। আর তাই এবছর অন্তত 55 লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা দুবাইয়ের পর্যটন দফতরের। এই বছরের শুরু থেকেই আমরা আবারও বিদেশি পর্যটকদের দেখা পাচ্ছি। এ পর্যন্ত প্রায় 15 লাখ পর্যটক দুবাই ভ্রমণ করেছেন। যদিও এখনো এখানে সবকিছু খুলে দেওয়া হয়নি, কিছু কিছু পর্যটন কেন্দ্র খোলার অপেক্ষায় রয়েছে। আশা করছি এ বছরের শেষ নাগাদ আমরা 55 লাখের মতো পর্যটক পাব। করোনার ধকল কাটিয়ে পর্যটন খাতকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবও। দেশটিতে করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় অচিরেই বিদেশি পর্যটকদের জন্য পুনরায় ভ্রমণ ভিসা চালু করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন বিভাগ।
শুধু মধ্যপ্রাচ্য নয়, করোনার ধাক্কা সামলে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। সেই সঙ্গে আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। ইতালিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করায় দেশটির অন্যতম পর্যটন নগরী ভেনিসে ভিড় করতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। আর তাই পর্যটন খাতকে পুনরায় আগের অবস্থায় নিয়ে যেতে নানা উদ্যোগ নিতে শুরু করেছে ভেনিস প্রশাসন। এদিকে পিছিয়ে নেই ফ্রান্সও। করোনাকালীন ক্ষতি কাটিয়ে আবারও একটু একটু করে দাঁড়াতে শুরু করেছে দেশটির পর্যটন খাত। একে পুনরায় চাঙ্গা করতে এরই মধ্যে প্রায় ৩,০০০ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে ফরাসি সরকার। সেই সঙ্গে ঢেলে সাজানো হবে পুরো পর্যটন খাত। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পরিবেশ রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। আয়ারল্যান্ডে সেই গাছ রক্ষায় রয়েছে কঠোর আইন ও তার প্রয়োগ। অপ্রয়োজনে ও অনুমতি ছাড়া গাছ কাটলে গুনতে হয় ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। রয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিধানও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। শেষ এক দশকে জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ বেড়ে গেছে পৃথিবী জুড়ে। এর জন্য অনেকটাই দায়ী অবাধে বৃক্ষ নিধন। তবে এ বিষয়ে বহু বছর আগে থেকেই সতর্ক আয়ারল্যান্ড। দেশটিতে রয়েছে ৩৫০টিরও বেশি বনাঞ্চল। ২০৩০ সাল নাগাদ মোট আয়তনের ১৭ ভাগ বনভূমি করার কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এর পাশাপাশি গাছ রক্ষায় ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ১ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হওয়ার বিধানও রয়েছে দেশটিতে। দেশটির প্রতিটি এলাকার বাসিন্দারা নিজ আঙ্গিনার গাছ সুরক্ষিত রাখতে সচেষ্ট থাকেন সব সময়। প্রায় প্রতিটি আবাসিক, অনাবাসিক এলাকায় রয়েছে সারি সারি গাছ। পরিকল্পিত সব বনায়ন দেখে অভিভূত এখানকার প্রবাসী বাংলাদেশিরাও। আজ এত বছর যাবত থাকি, কিন্তু কোথাও কখনো গাছ কাটতে দেখিনি। এই দেশের মানুষ এত সুন্দর করে গাছের যত্ন করে রাখে, দেখলেই মনটা ভরে যায়। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবিলম্বে গাছ কাটা বন্ধ করার পক্ষে সবার সচেতন হওয়া জরুরি। আয়ারল্যান্ডে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটার ইখতিয়ার নেই দেশটির সিটি কর্পোরেশনেরও। একটি গাছ একটি অক্সিজেনের ফ্যাক্টরি। জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছুতে নেই। চিরসবুজ আয়ারল্যান্ডে এই গাছকে বাঁচাতে সরকার ও জনগণের মাঝে যে ভালোবাসা, সেই ভালোবাসা ছড়িয়ে পড়ুক পৃথিবীময়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং ভারতের গ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ, নেই ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা। অতি সংক্রমণের ধরনটিকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলায় আপত্তি মোদী সরকারের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।